প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন ভারতের সাথে গোলামির দিন শেষ, বাংলাদেশ কোথায় যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইয়েস, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে মালয়েশিয়াতে সফর করছেন এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব প্রধানমন্ত্রীকে যে তিনি প্রথম সফরটি মালয়েশিয়াতে বাছাই করেছেন। এরপরে চায়না সহ বিভিন্ন জায়গায় তিনি যাবেন। আলহামদুলিল্লাহ, কোনো ষড়যন্ত্রের কাজে আসলো না, কোনো হাঙ্কি পাঙ্কি কাজে আসলো না, তারেক রহমানকে দমায় রাখতে পারলো না। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারেক রহমান মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে বিরল একটা ঘটনা ঘটাইলেন। চায়না থেকে জেট এনসিই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। ইটস গ্রেট নিউজ, গুড নিউজ, এবং ইনশাআল্লাহ মনে করেন যে বাংলাদেশ অবশেষে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো একটা পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে। দর্শক, চীন থেকে 20টি ফাইটার বিমান কেনা হচ্ছে, এই খবর নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু সেই বিমানগুলোর কি ভয়ঙ্কর ফিচার আছে তা জানলে চমকে যাবেন আপনিও। আর এই সব ফিচার শত্রুর জন্য ঠিক কতটা ভয়ঙ্কর তা বুঝেই এবার ভারতের মাথায় হাত। শাবাশ বাংলাদেশ, যুগে যুগে বীর সাহসীদেরকে জন্ম দেওয়ার জন্য সেই বাংলাকে ধন্যবাদ জানাই। চট্টগ্রামের দিকে শুধু একবার নজর দেওয়ার যে চেষ্টা ভারত করেছিল, তার জবাবে অনেক মোক্ষম চাল ফেলেছেন, যার ধাক্কায় রীতিমতো দিশেহারা কলকাতার দাদা বাবুরা। ঘরে ডেকে নিয়ে বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবিকে ভোটকে দিতে চেয়েছিল ভারত, কিন্তু নয়াদিল্লি হয়তো ভুলে গেছে আগের দিন আর নেই। সীমান্তে এখন তারেক সরকারের অকুতভয় বীর সেনারা দাঁড়িয়ে আছে, আর এ কারণে পিঠ দেখানোর বদলে প্রতিনিয়ত চোখে চোখ রেখে বিএসএফ এর নীল নকশা গুড়িয়ে দিচ্ছে বিজিবি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই একটা সিদ্ধান্তই বলে দিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে 1.5 দশকের একটা অধ্যায় শেষ হয়ে নতুন আরো একটা অধ্যায় শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ এবং ভারতের উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তিনি চীন এবং মালয়েশিয়া সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এবং বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে মালয়েশিয়াতে সফর করছেন এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার প্রথম সফরটি কোন রাষ্ট্রে হবে, কোথায় হবে না। আমরা বিগত 16 বছরে দেখেছি ফ্যাসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরগুলো কোথায় হতো। ভারত প্রীতি এবং সেই শেখ হাসিনার তাদের সাথে যে এক ধরনের লিয়াজো মেনটেন করে তাদের রাষ্ট্রে ভিজিট করতেই হবে, এরকম একটা জায়গা আমরা সবসময় দেখে অভ্যস্ত হয়ে এসেছি। সে কারণে বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য বিস্তার করতে আমরা এক প্রকার দরজা খুলে দিয়ে এসেছিলাম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব প্রধানমন্ত্রীকে যে তিনি প্রথম সফরটি মালয়েশিয়াতে বাছাই করেছেন। এরপরে চায়না সহ বিভিন্ন জায়গায় তিনি যাবেন। অবশ্যই পার্শ্ববর্তী দেশ ভারতেও তার সফর থাকবে, এটা অবাস্তব কিছু নয়, থাকা উচিত। কিন্তু আমাদের যে একটি পররাষ্ট্রনীতি, যেটা হচ্ছে আমাদের আত্মমর্যাদা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে পরবর্তী সময়ে অন্যান্য রাষ্ট্র শাসকগণকে দেখেছি সেই পররাষ্ট্রনীতির যে আত্মমর্যাদা নীতি সেটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অবৈধ পথে নিজেদের মধ্যে বিশেষ কিছু গ্রহণ করার জন্য তারা নির্ভরশীল হতেন পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে। অবৈধ ভোট হতো, অন্যায়ভাবে জুলুম নির্যাতন হতো, আমাদের দেশের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিত, রাজনৈতিক আধিপত্য বিস্তার করত। তারপরেও আমরা তাদেরকেই মেনে নিতাম। কিন্তু আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে যে তিনি সেখান থেকে বের হয়ে প্রথম সফরটা, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, বিশ্বের মধ্যে একটি অন্যতম আধুনিক বিজ্ঞান মনস্ক মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া, সেই মালয়েশিয়াতে তিনি সফরটা বাছাই করেছেন। সেখানে তার সফরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। প্রথমত হচ্ছে তার সফরটা কোন দেশে করলেন, ওই দেশের চিন্তা চেতনা, রাষ্ট্রীয় আদর্শ কি, তারা কিভাবে বহু জাতীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে তার দেশের উন্নয়নের কাজে লাগিয়েছেন, তারা কিভাবে ওই দেশের সংসদের যারা সরকার দলীয় এবং বিরোধী দলের নেতা রয়েছেন এবং তাদের বিভিন্ন গোষ্ঠীর যে সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে তারা কিভাবে ব্যবহার করছেন, রাষ্ট্রের উন্নয়নে মালয়েশিয়া কিভাবে এত দ্রুত আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়ার পরেও তারা আমাদের চাইতে উন্নতি লাভ করলেন, এই সবকিছু আমাদের জানার, দেখার, শেয়ারিং করার যথেষ্ট সুযোগ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণে মালয়েশিয়াটায় সফরটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশটা ম্যাক্সিমাম চলছে রেমিটার যোদ্ধাদের টাকায়, বিদেশিদের টাকায়। মালয়েশিয়া হচ্ছে
ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস যেখান থেকে আমরা আর্ন করি, যেই আর্নের টাকা দিয়ে আজকের এই বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আমাদের দেশের যা কিছুই ভাবছি সবকিছু কিন্তু আমাদের এই বিদেশি যোদ্ধা ভাইদের মাধ্যমেই হচ্ছে। তার মানে আমার দেশের সম্পদরা যেখানে অবস্থান করছেন সেই দেশেই তো আমার সবচেয়ে বেশি আগে যাওয়ার কথা। বাংলাদেশের নাগরিক কয়জন ভারত থেকে টাকা ইনকাম করে বাংলাদেশকে সাপোর্ট করছেন? মোটেই নয়। কিন্তু দেখবেন মালয়েশিয়া থেকে যে সাপোর্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যতগুলো দেশ আছে তার মধ্যে সবচাইতে সেরাদের অন্যতম একটি প্লেস। এর কাছাকাছি সৌদি আরব সহ মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের সুনাগরিকগণ সেখানে কাজ করছেন। সেটা নিশ্চয়ই আমাদের দেশের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক সাপোর্ট। আমি জনাব তারেক রহমান সাহেবের এই রাষ্ট্রীয় সফরকে কোনো দল বিবেচনা করে কথা বলতে চাই না, কারণ একটি দেশের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন এটা আমার আভিজাত্যের বিষয়। আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের আজকের এই সফরটা দলমত নির্বিশেষে আমাদের দেশের জন্য আভিজাত্যের, দেশের জন্য সম্মানের, দেশের জন্য একটি আদর্শের। কেন বলছি? আজকে তাকে যে রাষ্ট্রীয় সম্মানটা মালয়েশিয়া দিল, মালয়েশিয়াকে আমি ধন্যবাদ জানাই। আমি দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়ায় ছিলাম। যখন আমি বিএনপি করতাম তৎকালীন সময়ে এই মালয়েশিয়ার খেটে খাওয়া সাধারণ নাগরিকদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি স্বচক্ষে দেখে এসেছি, তাদের সাথে মিশেছি, কাউন্সিলিং করেছি, টকশো করেছি, কথা বলেছি, বিভিন্ন কার্যক্রমে আমি মেশার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে আমাদের আজকের এই সফরটার মধ্য দিয়ে মালয়েশিয়ার সাথে আরো সুসম্পর্ক বৃদ্ধির জন্য যে কাজ সেটা আপনাকে করতে হবে। বিশেষ করে প্রবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাকে কথা বলতে হবে। আমাদের যে ভাইয়েরা সেখানে মৃত্যুবরণ করেন, লাশগুলো এখনো হিমাগারে পচে থাকে, গলে থাকে, রাষ্ট্র আনতে পারছে না। আজকে রাষ্ট্রের কাছে সেই লাশগুলো বোঝা হয়ে যাচ্ছে। আমার সেই রেমিটার যোদ্ধাদেরকে আনার ব্যবস্থা করতে হবে, পরিবারকে সাহায্য করতে হবে, এয়ারপোর্টে তাদের মূল্যায়ন করতে হবে। আজকের বাংলাদেশে আসলে তাদেরকে আলাদা ভাবে সম্মানিত করতে হবে, যেভাবে আমরা ভিআইপিদেরকে প্রোটোকল দিয়ে সম্মানিত করি। কারণ এই যোদ্ধারা, রেমিটার যোদ্ধারা বাঁচলেই বাংলাদেশটা বাঁচবে। বাংলাদেশের বিভিন্ন নাগরিকরা যারা সেই মালয়েশিয়াতে অবস্থান করছে, ভিসার জটিলতা শুরু হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট অব্যবস্থাপনার কারণে। আমরা সেখানে পাসপোর্ট পাই না ঠিক টাইমে, যে কারণে অনেকের ভিসা এক্সপায়ার হয়ে যায়। এম্বাসিগুলোর সুন্দর সুষ্ঠু ম্যানেজমেন্টের মাধ্যমে পুনর্গঠিত করতে হবে, যাতে করে এম্বাসির সেবা নিয়ে আমার সেই মালয়েশিয়ার যোদ্ধা ভাইরা সেখান থেকে সেবা পান। এই সার্বিক বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই নজরে রাখতে হবে। বিশেষ করে সাংস্কৃতিক যে একটি কালচার, সেখানে রাজনৈতিক যে একটি সহ অবস্থান, এই জিনিসটাকে বাংলাদেশে আপনি অবশ্যই ইনপুট করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফর সুষ্ঠু হোক। দেখিয়ে দিয়েছেন আমরা ভারতে যাব না, আমাদেরও দেশ আছে, আমাদেরও বন্ধু আছে। আমরা ভারতে যাব প্রয়োজন যতটুকু ততটুকু, আমরা আবার তাদেরকেও এখানে আনবো প্রয়োজন যতটুকু ততটুকু। আমরা আমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু কখনো বিক্রি হব না। এটা যদি রক্ষা করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সম্মান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সম্মান পেয়েছে, সে সম্মানটা নিশ্চয়ই আপনি পাবেন। ব্যক্তি পর্যায়ে আপনার প্রতি শুভকামনা। দলীয়ভাবে এখনো আপনার আশেপাশের মানুষগুলো যদি আরেকটু সুন্দর সুসংগঠিত করতে পারতেন, তাহলে বাংলাদেশটা আরো ভালো চলতো। কিন্তু দুর্ভাগ্য, আপনার যে মন মানসিকতা, সেই মন মানসিকতার ধারে কাছেও আশেপাশের মানুষগুলো নেই। আশা করি বিদেশ সফর শেষ হলে আরো অনেক কিছু আপনি সেখান থেকে আহরণ করে বাংলাদেশে নিয়ে এসে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। শুভকামনা, পিএম জনাব তারেক রহমান। ধন্যবাদ মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম সাহেব সহ। দর্শক, চীন থেকে 20টি ফাইটার বিমান কেনা হচ্ছে, এই খবর নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু সেই বিমানগুলোর কি ভয়ঙ্কর ফিচার আছে তা জানলে চমকে যাবেন আপনিও। আর এই সব ফিচার শত্রুর জন্য ঠিক কতটা ভয়ঙ্কর তা বুঝেই এবার ভারতের মাথায় হাত। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সামরিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশে এবার যুক্ত হতে যাচ্ছে এমন এক অজেয় এবং বিধ্বংসী শক্তি, যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক এবং ভূরাজনৈতিক সমীকরণকে চোখের পলকে পাল্টে দেবে। দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ চীনের কাছ থেকে প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যে 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ করেছে, তা আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকম্প তৈরি করেছে। কিন্তু কেন এই যুদ্ধ বিমানগুলোকে আধুনিক আকাশের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হচ্ছে? খাতার পাতায় পয়েন্ট করে দেখা কোনো সাধারণ তালিকা নয়, বরং আজ আমরা একজন বৈমানিকের চোখে একটি সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহে আপনাদের সামনে তুলে ধরব এই J-10CE এর এমন 10টি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর ফিচার, যা যে কোনো পরাশক্তির ঘুম হারাম করে দেবার জন্য যথেষ্ট। দর্শক, প্রথমত এটিকে অন্ধকারের বাস পাখি বলা হয়। কল্পনা করুন, রাতের গভীর অন্ধকারে শত্রু একটি ফাইটার জেট বাংলাদেশের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছে। শত্রুর রাডারে কিছুই ধরা পড়ছে না, কিন্তু বাংলাদেশের এই 10CE এর
পাকের ডগায় বসানো আছে অ্যাক্টিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA রাডার। এই রাডার এতটাই শক্তিশালী যে এটি শত শত কিলোমিটার দূরে শত্রুর যে কোনো স্টেলথ বা রাডার ফাঁকি দিয়ে বিমানকে স্ক্যান করে ফেলতে পারে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই এই বাজ পাখির চোখ তাকে লক করে ফেলবে। দর্শক, দ্বিতীয় কারণটি হলো রিয়ন্ড ভিজুয়াল অ্যান্ড রেঞ্জ মিসাইল। দর্শক, এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি আকাশের সবচেয়ে ভয়ঙ্কর এক যমদূত। আপনি শত্রুকে চোখে দেখছেন না, শত্রু আপনার থেকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে, কিন্তু এই PL-15 মিসাইল ফায়ার করার পর তা চোখের পলকে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে উড়ে গিয়ে দিগন্তের ওপারে থাকা শত্রুর বিমানকে তুলোর মতো উড়িয়ে দিবে। শত্রুর রাডারে অ্যালার্ম বাজার আগেই তার ধ্বংস নিশ্চিত। দর্শক, তৃতীয় বিষয়টি হলো এর একটি জাদুকরী ক্ষমতা। যদি কখনো মুখোমুখি যুদ্ধ ডগ ফাইট শুরু হয়ে যায় তখন কি হবে? সেখানেও এই J-10CE এক অপ্রতিরোধ্য দানব হিসেবে কাজ করবে। এর ডানায় যুক্ত PL-10 মিসাইলটি এতটাই অত্যাধুনিক যে শত্রু পাইলট যদি বাঁচার জন্য হঠাৎ করেই বিমানের দিক পরিবর্তন করেও ফেলে, এই মিসাইল মাঝ আকাশেই নিজের গতিপথ বদলে শত্রুকে ধাওয়া করে ধ্বংস করবে। এর হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই। দর্শক, চতুর্থ বিষয়টি হলো এর ইলেকট্রো ওয়ারফেয়ার সিস্টেম। আধুনিক যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, হয় প্রযুক্তির মস্তিষ্ক দিয়ে। J-10CE এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট শত্রুর রাডার এবং মিসাইল সিস্টেমকে জ্যাম করে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। অর্থাৎ শত্রু বাংলাদেশের বিমানকে নিশানা করার চেষ্টা করলেও তাদের স্কিন হঠাৎ ব্লাইন্ড হয়ে যাবে, তাদের মিসাইল দিগ্ভ্রান্ত হয়ে মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাবে। দর্শক, পঞ্চম বিষয়টি হলো এর দানবীয় গতি। জরুরি মুহূর্তে সেকেন্ডের ভগ্নাংশ অনেক মূল্যবান। এই বিমানটি শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে অর্থাৎ ম্যাক 2 স্পিডে উঠতে পারে। বঙ্গোপসাগরের বুকে বা সীমান্তের যে কোনো প্রান্তে কোনো আগ্রাসন দেখা দিলেই এটি চোখের পলকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গিয়ে শত্রুর উপর মৃত্যু বৃষ্টি ছড়াতে প্রস্তুত। দর্শক, ষষ্ঠ বিষয়টি হলো নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা। এই বিমানটি আকাশে একা ওড়ে না, এটি একটি বিশাল ডিজিটাল নেটওয়ার্কের অংশ। স্যাটেলাইট, গ্রাউন্ড সিস্টেম, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য ড্রোন বা বিমানের সাথে এটি রিয়েল টাইম ডেটা শেয়ার করতে পারে। অর্থাৎ মাটিতে থাকা কমান্ড সেন্টারের চোখ দিয়েই এটি আকাশ থেকে নির্ভুলভাবে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারবে। যুদ্ধ বিমানটির ডাইভারসেন্স সুপারসোনিক ইনলেট বা DSI প্রযুক্তি একে একটি আধা স্টেলথ বা রাডার ফাঁকি দেবার জাদুকরী ক্ষমতা দিয়েছে। এর বডির শেপ এমনভাবে তৈরি যে শত্রুর রাডার তরঙ্গ এতে বাধা পেয়ে ফিরে যেতে পারে না, ফলে শত্রুর স্কিনে একে একটি ছোট পাখির মতো মনে হবে। আর এই ধোঁকা দেবার সুযোগেই এটি শত্রুর একদম কাছাকাছি চলে যাবে। দর্শক, অষ্টম বিষয়টি হলো এর বিধ্বংসী ক্ষমতা। এটি শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধ করে না, নিচে সমুদ্রের বুকে ভেসে থাকা শত্রুর বিশালাকার রণতরী হোক কিংবা সীমান্তের ওপারে থাকা কোনো সুনির্দিষ্ট বাংকার, লেজার গাইডেড স্মার্ট বোমার মাধ্যমে এটি একেবারে পিন পয়েন্ট বা সুইয়ের ডগার মতো নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। দর্শক, এর নবম ফিচারটি হলো মাঝ আকাশে রিফুয়েলিং বা জ্বালানি সংগ্রহ। দীর্ঘ সময় ধরে আকাশ সীমায় টহল দেওয়ার জন্য একে বারবার মাটিতে নামতে হবে না, মাঝ আকাশেই ফুয়েল ট্যাঙ্কের বিমান থেকে এটি জ্বালানি সংগ্রহ করতে পারবে। ফলে সীমাহীন সময় ধরে এটি শত্রুর উপর নজরদারি এবং আক্রমণ চালাতে পারে। দর্শক, দশম বিষয়টি হলো এর ভেতরে ইনক্লুডেড করা সাইফাই প্রযুক্তি। দর্শক, এই ফিচারটি আক্ষরিক অর্থেই সায়েন্স ফিকশন মুভির মতো। পাইলটকে এখন আর বারবার সামনের ড্যাশবোর্ডের স্ক্রিনের দিকে তাকাতে হবে না, তার হেলমেটের গ্লাসেই পুরো রাডার এবং টার্গেট লক সিস্টেম ভেসে উঠবে। পাইলট আকাশে শত্রুর বিমানের দিকে শুধু মাথা ঘোরালে তাকাবেন, আর চোখের ইশারায় মিসাইল সেই শত্রুর বিমানকে লক করে দিবে। তাকাবেন আর ধ্বংস করবেন। এটাই হলো HMD এর ভয়ঙ্কর জাদু। দর্শক, এবার আসুন একটু পর্দার আড়ালের নতুন ভূরাজনীতির দিকে তাকানো যাক। এই 20টি আধুনিক যুদ্ধ বিমান কেনাটা কেবল একটি সাধারণ সামরিক লেনদেন নয়, এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি বিশাল কৌশলগত মাস্টার স্ট্রোক। আপনারা হয়তো অনেকেই জানেন না, চীন পাকিস্তান সামরিক বিমান শিল্পে একসাথে কাজ করে এক বিশাল শিল্প ঘটিয়েছে। পাকিস্তানের JF-17 থান্ডার প্রজেক্ট থেকে শুরু করে চীনের J-10C প্রজেক্ট পর্যন্ত এই দুই দেশ বছরের পর বছর ধরে তাদের ফাইটার জেটটিকে শেয়ার করে ডেভেলপ করে এক অজেয় জায়গায় নিয়ে গেছে। পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যেই এই J-10CE বিমানগুলো ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষাকে ভারতের রাফাল যুদ্ধ বিমানের সমকক্ষ করে তুলেছে। চীন এবং পাকিস্তানের এই সামরিক জ্ঞান এবং প্রযুক্তির সুফল এবার পেতে যাচ্ছে বাংলাদেশ বর্তমান সরকার অত্যন্ত প্রজ্ঞার সাথে এই দুই দেশের সাথেই সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতের দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া সামরিক নির্ভরশীলতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ এখন সরাসরি চীন এবং পাকিস্তানের সামরিক টেকনোলজির সাথে নিজেদের যুক্ত করে ফেলেছে। এই বিমানগুলোর সাথে শুধু লোয়া লক্কর আসছে না, আসছে পাইলটদের উন্নত প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, আধুনিক রক্ষণাবেক্ষণ প্রীতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। অর্থাৎ বাংলাদেশ এখন চীন এবং পাকিস্তানের সেই শক্তিশালী সামরিক ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ভারত এতদিন মনে করত বঙ্গোপসাগর এবং বাংলাদেশের আকাশসীমা তাদের নিজস্ব ব্যাকয়ার্ড। তাদের পুরনো মিগ বা সুখোই বিমানগুলোর সামনে বাংলাদেশের পুরনো F-7 বিমানগুলো সেভাবে চ্যালেঞ্জিং ছিল না। কিন্তু বাংলাদেশের আকাশে যখন এই 4.5 প্রজন্মের J-10CE দাপিয়ে বেড়াবে,
তখন ভারতের সেই একচেটিয়া আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।